আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মৃত্যুর সময়টা কতটা গুরুত্বপূর্ণ মুসলিম উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে। আমরা সাধারণত জানি যে কোনো ব্যক্তি যখন মারা যায় তখনই তার সাকসেশনটা ওপেন হয়, অর্থাৎ ফারাইজটা ওপেন হয়। ওই ব্যক্তি যখন মারা যাচ্ছে ওই মুহূর্তে তার কোন কোন উত্তরাধিকার জীবিত রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কেননা সম্পত্তি বন্টন হতে পারে যে ওই ব্যক্তিটা যখন মারা যাচ্ছে তখন নাও হতে পারে, অনেক পরেও হতে পারে। কারণ আমাদের সমাজে একটা ব্যক্তি যখন মারা যায় স্বাভাবিকভাবে তখন তো তার সম্পত্তি যেটা আছে সেটার বন্টনের কথা যদি কেউ তোলে তখন স্বাভাবিক আমরা তাকে একটু লোভী মনে করি বা মনে করি যে এই লোকটা মাত্র মারা গেল, তার সম্পত্তি এখনই ভাগ করার কথা কেন উঠতেছে। ঠিক আছে, এই একটা টেন্ডেন্সিতে আমরা অনেকে আছি সম্পত্তি, একটা ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে সম্পত্তি বন্টনের কথা তুলি না। কিন্তু যখন এটা ডিলে করা হয় তখন হচ্ছে একটা কনফ্লিক্ট দেখা দেয়। ধরুন একটা লোক মারা গেল, মারা যাওয়ার আপনি 5 বছর হয়ে গেল, তখন সম্পত্তি বন্টন করেন নাই। ইতিমধ্যে ওনার যে ওয়ারিশরা ছিল এর মধ্যে কেউ একজন মারা গেল, তখন এই একটা কনফ্লিক্ট দেখা দেয় যে সম্পত্তির ব্যাপার বন্টনটা কিভাবে, ওই যে লোকটা যে মারা গেল তার ভাগটা কি হবে বা সে পাবে কিনা, বা তার সম্পত্তির অংশটুকু তার ওয়ারিশদের মধ্যে কিভাবে বন্টন হবে, একটা কনফ্লিক্ট দেখা দেয়। কিন্তু আমরা যখনই সম্পত্তি বন্টন করব তখন মাথায় রাখবো যখন একটা ব্যক্তি মারা গেছে ঠিক ওই টাইমটাতে কারা কারা জীবিত ছিল তার ওয়ারিশ, তাদের মধ্যে শুধুমাত্র সম্পত্তিটা বন্টন হবে তারা যদি পেয়ে থাকে। এরপরে যারা মারা গেল তাদেরকে কিন্তু মারা গেছে এইভাবে ট্রিট করা যাবে না। মাথায় রাখতে হবে যে ওই মূল যে ব্যক্তি তার মৃত্যুর সময় সে জীবিত ছিল কিনা। ঠিক আছে, এটা আমরা মোটামুটি বেসিক সবাই জানি ফারাইজের ক্ষেত্রে। কিন্তু যদি এমন হয় যে অ্যাট এ টাইম কিছু লোক মারা গেল, যেটা আমরা সাধারণত রোড অ্যাক্সিডেন্টে দেখে থাকি, যে গাড়িতে করে যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলো, একই সাথে একই পরিবারের একাধিক ব্যক্তি মারা গেল। এটা মোটরসাইকেলে হতে পারে, বাসে হতে পারে, ট্রাকে হতে পারে, নৌকা ডুবিতে হতে পারে, লঞ্চে হতে পারে, ট্রেনে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো ইভেন এমনও হতে পারে যে একটা ফ্যামিলির বিরুদ্ধে কোনো একটা সন্ত্রাসী দল হতে পারে বা একজন ব্যক্তি হতে পারে একটা ফ্যামিলিতে ঢুকে ধুস করে দুজন লোককে মেরে ফেললো। ওই ক্ষেত্রে তাদের সম্পত্তি বন্টনটা কিভাবে হবে? বা ডাকাত বাসায় হামলা দিল, হামলা দিয়ে 2-3 জন লোককে মেরে ফেললো, তখন তাদের সম্পত্তি বন্টনটা কিভাবে হবে? কারণ তাদের এট এ টাইম মারা গেল। ঠিক আছে, তখন কার সম্পত্তি কে পাবে? এই বিষয়টার জন্য যেই মুহূর্তে একটা লোক মারা যাচ্ছে ওই মুহূর্তটা খুব বেশি ইম্পর্টেন্ট। ধরুন আমরা যদি একটা অ্যাক্সিডেন্ট দিয়ে উদাহরণ দিই, যে ধরুন বাবা আর ছেলে তারা মোটরসাইকেল করে যাচ্ছে, ওকে, তখন ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, তার পিছনে তার বাবা বসে আছে। এখন মোটরসাইকেলটা কোনো কারণে অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করার কারণে স্পটে একজন মারা গেল, আর আরেকজনকে হয়তো হসপিটালে নিতে নিতে মারা গেল, অথবা হসপিটালে নেওয়ার পর তিনি মারা গেলেন। ধরুন সব মিলিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টার ডিস্টেন্স হলো ছেলে আর বাবার মধ্যে। ওকে, এখন আমরা যদি ধরে নেই যে স্পট ডেথ যে হলো সে হচ্ছে বাবা, ওকে, আর ছেলে হচ্ছে হসপিটাল নেওয়ার পর মারা গেল। ওকে, এখন সম্পত্তিটা বন্টন কিভাবে হবে? সম্পত্তি বন্টন হবে যে বাবা যেহেতু আগে মারা গিয়েছে, সেক্ষেত্রে বাবা যখন মারা যায় তখন কিন্তু ছেলে জীবিত, সেক্ষেত্রে কি হবে, বাবার কাছ থেকে সম্পত্তি ছেলের কাছে আসবে। এরপর ছেলের কাছ থেকে তার যারা ছেলেও যদি একটু পরে মারা যায়, সেক্ষেত্রে ছেলের কাছ থেকে পরবর্তীতে তার নিজস্ব যে ওয়ারিশ, তার স্ত্রী থাকতে পারে, ছেলে মেয়ে থাকতে পারে, তাদের মধ্যে বন্টন হবে। আর সে যদি অবিবাহিত হয়ে থাকে সেটা তো আর কোনো ঝামেলা নেই, সেটা ভিন্ন জিনিস। কিন্তু সে যদি বিবাহিত হয়ে থাকে তখন বাবার কাছ থেকে সম্পত্তি তার কাছে আসলো, তার কাছে আসার পরে অটোমেটিক্যালি তার স্ত্রী সন্তানদের মধ্যে বন্টন করা হবে। এখন দেখুন অবিবাহিত হলে মানে স্ত্রী সন্তানের ব্যাপারটা আসতে চায় না, কিন্তু অবিবাহিত হলেও একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে সে তার বাবার কাছ থেকে সম্পত্তি পাবে প্রথমত, তারপরে তার ওই সম্পত্তি থেকে একটা অংশ কিন্তু তার যদি মা জীবিত থাকে মায়ের কাছে চলে যাবে। ওকে, এভাবে কিন্তু একটা বিষয় রয়েছে। একইভাবে এমন যদি হয় যে ছেলেটা স্পট ডেথ হলো আর বাবা একটু পর মারা গেল, সেক্ষেত্রে সম্পত্তি বন্টন কিভাবে হবে? সেই ক্ষেত্রে হচ্ছে ছেলের নামে যদি কোনো সম্পত্তি থেকে থাকে সেক্ষেত্রে ছেলের সম্পত্তি তো বাবা পাবে বা তার ওয়ারিশ যারা তারা পাবে। কিন্তু একটু পরে যদি বাবা মারা যায় সেক্ষেত্রে কিন্তু মুসলিম আইন অনুসারে স্বাভাবিকভাবে কি করলো, যে বাবার কাছ থেকে ছেলে কোনো সম্পত্তি পাবে না, কারণ বাবার আগেই সন্তান মারা গেল। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যেটা হবে, এই ছেলের যদি বিবাহিত স্ত্রী এবং সন্তান থেকে থাকে সেক্ষেত্রে ওই সন্তান যারা তারা হচ্ছে লাওয়ারিশ প্রথা বাতিলের কারণে সরাসরি তাদের দাদার কাছ থেকে সম্পত্তি পাবে। যেহেতু তাদের বাবা যখন মারা যায় তখন তার দাদা জীবিত আছে, অর্থাৎ দাদা জীবিত অবস্থায় বাবা মারা গিয়েছে, সেক্ষেত্রে তারা লাওয়ারিশ প্রথার মাধ্যমে কি করতে পারে, লাওয়ারিশ প্রথা বাতিলের কারণে তারা তাদের দাদার কাছ থেকে ডিরেক্টলি সম্পত্তি পেতে পারে। কিন্তু এই ছেলের স্ত্রী কিন্তু কোনো সম্পত্তি পাবে না, কারণ শ্বশুরের কাছ থেকে বৌমা সরাসরি কোনো সম্পত্তি পায় না। যদি শ্বশুর আগে মারা যেত তাহলে শ্বশুরের কাছ থেকে তার হাজব্যান্ড একটা সম্পত্তি পেত, ওইখান থেকে উনি নিজে একটা সম্পত্তি পেতেন, সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ, সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ। কিন্তু যেহেতু ওনার স্বামী আগে মারা গিয়েছে
শ্বশুর পরে মারা গিয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে শ্বশুরের কাছ থেকে নাতি নাতনি ডিরেক্টলি লাওয়ারিশপত্র বাতিলের মাধ্যমে সম্পত্তি পাবে। কিন্তু এই বৌমা কোনো সম্পত্তি পাবে না, কেননা তার স্বামী তার শ্বশুরের আগে মারা গিয়েছে, পাশাপাশি হচ্ছে শ্বশুরের কাছ থেকে বৌমা ডিরেক্টলি কোনো সম্পত্তি পায় না। এই ক্ষেত্রে শুধুমাত্র তার নাতিনির ছেলে মেয়ে অর্থাৎ ওই দাদার নাতি নাতিরাই সম্পত্তি পাবে। তো দেখুন, এই সামান্য কয়েক মিনিটের ব্যবধানের কারণে সম্পত্তি বন্টনের একটা হেরফের কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি এইভাবে চিন্তা করুন, ছেলের যে যদি মেয়ে থাকতো, যে বাবা ছেলে অ্যাক্সিডেন্ট করলো, ওই ছেলের যদি শুধুমাত্র একটা কন্যা সন্তান থাকে, ছেলে সন্তান নেই, শুধু কন্যা সন্তান আছে আর স্ত্রী আছে, সেক্ষেত্রে এভাবে চিন্তা করুন, তার বাবা যদি আগে মারা যেত, মানে মোটরসাইকেলে বাবাটা আগে মারা যেত, তারপরে যে তার ছেলে মারা যেত, সেক্ষেত্রে বাবার কাছ থেকে ছেলে একটা সম্পত্তি পেত, ওই ছেলের সম্পত্তি তার আবার স্ত্রী একটা অংশ পেত, তার কন্যা সন্তান একটা অংশ পেত, বাকি অংশটা কোথায় চলে যেত? তার ভাইদের কাছে, ভাই বোন মা এদের কাছে চলে যেত। কিন্তু যদি এমন হয় যে ছেলেটা আগে মারা গেল, তার বাবা পরে মারা গেছে, সেক্ষেত্রে কিন্তু কি হবে? লাওয়ারিশপত্র বাতিলের কারণে পুরোটাই, ছেলে জীবিত থাকলে যতটুকু সম্পত্তি হতো পুরোটাই হচ্ছে তার ডিরেক্টলি কন্যার কাছে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু তার ভাইদের কাছে সম্পত্তি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দেখেন, এই কয়েক মিনিটের ব্যবধানে কিন্তু সম্পত্তিটা বন্টনটা অনেকটা দেখা গেল সামান্য একজন আগে পরের কারণে সম্পত্তির পুরোটাই পার্থক্য তৈরি হচ্ছে বা ফারাক তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে কখন মারা গেল, এই বিষয়টা খুব স্পেসিফিক করে আপনাকে জানতে হবে। অনেক সময় আমরা শুনি যে একটা মাইক্রোবাসে একটা ফ্যামিলির কয়েকজন মেম্বার একসাথে মারা গেল, অথবা নৌকা ডুবিতে, লঞ্চ ডুবিতে একসাথে কয়েকজন মারা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই মেডিকেল রিপোর্ট বা দেখা গেছে আমাদের যে মেডিকেল সায়েন্স আছে সেটার মাধ্যমে জানতে হয় যে কে আগে মারা গেল কে পরে মারা গেল। ওখানে কিন্তু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটেরও পার্থক্য থাকতে পারে। সেই ক্ষেত্রে যে আগে মারা গেল তার সম্পত্তিটা আগে বন্টন হবে, তারপরে যে পরে মারা গেল সে কিন্তু আগের জনের কাছ থেকে সম্পত্তি পেতে পারে, পাওয়ার পরে সেটা হোল্ড করার পর সে আবার মারা গেল, তখন তার সম্পত্তির আবার পুনরায় এভাবে বন্টন হবে। তাই মারা যাওয়ার সময়টা খুবই গুরুত্বপূর্ণ মুসলিম উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে। এই বিষয়টি একটু এলোমেলো হলেই কিন্তু কেউ সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে, কেউ অবৈধভাবে সম্পত্তি বেশি পেয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।